গরিব ঘরে সুন্দরী বউ থাকতে নেই। কনস্টেবল ছিল ক্রমশই ভেঙে পড়া বাইজেন্টাইন সাম্রাজ্যের গরিব ঘরের সুন্দরী বউ। এর উপর একাধারে নজর ছিল ক্যাথলিক পোপ, ভেনিস, জেনুয়া থেকে শুরু করে সবকটি প্রতিবেশী রাজনৈতিক শক্তির। থাকবেই না কেন? কনস্টেবল হলো ইউরোপ আর এশিয়ার মধ্যে ঝুলন্ত এক সেতু। সে সেতুতে আছে সিল্ক রোডের প্রবেশদ্বার। চতুর্থ ক্রুসেডার ভেনিসের সাথে হাত মিলিয়ে একবার কনস্টেবল দখল করে নেয় ক্যাথলিক গির্জা। 57 বছর পর যখন সম্রাট মাইকেল দ্য এইটথ আবারও দখল করে নেন, তখন থেকে তিনি এর নিরাপত্তা জোরদারের জন্য নিয়োগ করলেন নিজের সর্বশক্তি। মাইকেল বাইজেন্টাইন সাম্রাজ্য বলতে তখন ছিল থ্রেস, মোরিয়া উপদ্বীপ, আনাতোলিয়া, পশ্চিম ও দক্ষিণ পশ্চিম ভাগ বিথিনিয়া, উত্তর আনাতোলিয়া, ত্রাবজুন আর এজিয়ান সাগরের কিছু দ্বীপ। এতটুকুই। সেলজুক সালতানাতি রোম যখন মঙ্গল আগ্রাসন পেটের ভিতরে চলে গেছে, তাই সেলজুকদের কাছ থেকে কোনো রকম বিপদের আশঙ্কা মাইকেল করতেন না। তার বরং বই ছিল পূবসহ নিজের পশ্চিমা শত্রুদের নিয়ে, যারা সুযোগ পাওয়া মাত্রই আবার কনস্টেবল জয়ের চেষ্টা চালাতে পারে। কনস্টেবল শহরটা ছিল বিশাল। এত বড় শহরের প্রতিরক্ষা ব্যয় সামলাতে গিয়ে মাইকেলের বাজেটে টান পড়ল। সব ভেবে চিন্তে তিনি ঠিক করলেন, যেহেতু সেলজুকদের হাত থেকে পূর্ব সীমান্ত এখন নিরাপদ, তাই পূর্বের সীমান্তরক্ষী বাহিনী আর্কিতাইকে ভেঙে দিতে হবে। এ থেকে বেঁচে যাওয়া খরচ বিনিয়োগ করা হবে কনস্টেবলের পেছনে। আর্কিতাই বাহিনী বিগত প্রায় 1.5 শতাব্দী ধরে বাইজেন্টাইন বিথিনিয়াকে রক্ষা করে গেছে সেলজুকদের হাত থেকে। ওদের সীমান্তে বিভিন্ন চৌকিতে ভাগ করে দিয়ে করমুক্ত জমি আর অস্ত্রশস্ত্র দেওয়া হতো অল্প কিছু বেতন। বিনিময়ে ওরা পাহারা দিত বিথিয়ান পূর্ব সীমান্ত। বাহিনী ভেঙে দেওয়ার আক্রিতায় সদস্যরা বেকার হয়ে পড়ল। রাতারাতি তাদের জমি জমা চলে গেল কাউন্ট বেরনদের কাছে। তারা হয়ে পড়ল সহায় সম্বলহীন। সৈনিক যখন চাকরি হারায়, তখন অন্যের গলায় চুরি ধরে লুটপাট করা ছাড়া আর কি করার থাকে। কারণ কাজ বলতে সে একটা জিনিসও শিখেছিল, মানুষ মারা। সুন্দরী বউ কনস্টেবলকে রক্ষা করতে গিয়ে গরিব বাইজেন্টাইন সাম্রাজ্য তার আয়ের প্রধান উৎস কৃষি আর বাণিজ্য সমৃদ্ধ বিথিনিয়াকে ভাগ্যের হাতে ছেড়ে দিল। আনাতোলিয়া তখন সেলজুকরা ভেঙে পড়েছে। প্রতিদিন কমছিল সেলজুকদের ক্ষমতা। একসময়কাল সেলজুক রাজধানী কোনিয়া তখন কারামানুলু ম্যাকবেথ বের নিয়ন্ত্রণে। সেলজুক সুলতানের ক্ষমতা সীমাবদ্ধের মধ্যে আনাতোলিয়ার সামান্য কিছু ভূখণ্ডের উপর। আনাতোলিয়া বাকি অংশ চলে গেছে বিভিন্ন উকুজ গোত্রের হাতে। এদের ক্ষমতা করব করার মতো যথেষ্ট শক্তি সেলজুকদের ছিল না। তবু কর আদায়ের জন্য যেটুকু শক্তি প্রয়োগ করা প্রয়োজন তা সেলজুকরা করতে জানত। নিজেদের বাহুবলে না কুলালে ডেকে আনা হতো মঙ্গল নুয়েনকে। তার উপস্থিতি ছিল একটা সেনাবাহিনীর সমান। কিন্তু সিরিয়া ও দক্ষিণে পূর্ব আনাতোলিয়া তখন মঙ্গলরা দফায় দফায় মামলুকদের হাতে মার খাচ্ছিল। ফলে তাদের সম্পর্কে মানুষের মনে যে আতঙ্ক, তা একটু একটু করে কাটতে লাগলো। 1277 সাল, 1282 সাল, 1287 সাল, 10 বছর সময়ে ভেতরে 3বার আনাতোলিয়া মঙ্গল বিরোধী বিদ্রোহ হলো। প্রথম দুবার সহজে তা দমন করা গেলেও তৃতীয়বারের মতো এই বিদ্রোহ দমন করতে মঙ্গলদের বহু কাঠখড় পোড়াতে হলো। তারা বুঝতে পারছিল উকুজদের নিয়ন্ত্রণ করা বড় কঠিন কাজ। 1292 সালে আবার বিদ্রোহ হলো, একই সাথে মঙ্গল ও তাদের কর প্রজা সেলজুকদের বিরুদ্ধে। সেলজুকরা এবার কঠোর হাতে বিদ্রোহ দমন করল, কিন্তু এই বিদ্রোহ দমন করা তাদের নিজেদের শেষ শক্তিটুকু ব্যয় করে ফেলেছিল। এরপর থেকে আনাতোলিয়া পশ্চিমে সেলজুকদের কোনো কার্যকর নিয়ন্ত্রণ রইল না। এই জায়গাটা ভৌগোলিকভাবে ছিল উকুজ গোত্রগুলোর জন্য চমৎকার। শীতে তারা এখানকার ডালের সমভূমি আর উপত্যকাগুলোতে নেমে আসতো। গ্রীষ্মে উঠে যেত উঁচু পার্বত্য জমিতে। এখানে ছিল তাদের ছাগল, ভেড়া আর ঘোড়া মহিষ চড়ানোর জন্য যথেষ্ট তৃণভূমি। সেই সাথে ছিল গম আর ধান ফলানোর মতো উর্বর নিচু জমিও। ফলে উকুজ তুর্কমান গোত্রগুলো একের পর এক নতুন বেলি ক্ষুদ্র রাজ্য প্রতিষ্ঠা করতে শুরু করলো। দক্ষিণ পশ্চিমে হামিদি, মেন্তিসি, আইদিন, পশ্চিমে জার্মিয়ান, সাকুকান, শাহরুকান, উত্তর পশ্চিমে কাসিরি, বিলিজিক, উত্তরে জান্দারি আর কাস্তামনু। বেলিগুলো একের পর এক ব্যাঙে ছাতার মতো গজিয়ে উঠছিল। এদের বিরুদ্ধে কিছু করা সেলজুকদের পক্ষে সম্ভব ছিল না। কাজে কর্মে স্বাধীন হলেও এরা সবাই সেলজুকদের সামান্য কিছু
কর দিত এবং এদের মসজিদগুলোতে জুম্মার খুতবা সুলতানের নামই পড়া হতো। নিজের নামে কেউ মুদ্রাও তৈরি করেনি। এদের মধ্যে আকারে সবচেয়ে বড় ছিল জার্মিয়ান বেইলিক, আর সবচেয়ে ছোট ছিল বিলেজিক বেইলিক। বাইজেন্টাইন সাম্রাজ্যগুলো পূর্ব সীমান্ত সাথে ছিল জার্মিয়ান, কারেসি, বিলেজিক আর হামিদি বেইলিকের অবস্থান। এই অঞ্চলে রাজনীতি দিনকে দিন জটিল হয়ে উঠছিল। উকুজরা শুরু থেকে ছিল যোদ্ধা, গাজী হিসেবে তাদের ছিল সুখ্যাতি। পশ্চিম সীমান্তে বাইজেন্টাইনদের ভেঙে পড়া সীমান্ত ব্যবসায়ী উকুজ গাজী ও সুফি দরবেশদের দাওয়াতি কাজের জন্য খুলে দিল নতুন সম্ভাবনার দুয়ার। ব্যবসায়ীরা খুঁজছিল ব্যবসা, আর ক্রেতারা খুঁজছিল লুট করার সুযোগ। উকুজ গাজীরা চাইছিল যুদ্ধের সুযোগ, বেইলিকগুলো চাইছিল নিজেদের সীমান্ত বিস্তীর্ণ করতে। সুফিরা খুঁজছেন নতুন জনগোষ্ঠী যাদের ভেতর ইসলাম প্রচার করা যায়। বাইজেন্টাইন সম্রাটের লোকেরা এসব অঞ্চলে আসতেন শুধু কর আদায় করতে। এখানকার লোকজন ভালো মন্দ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা ছিল না। গাজী, সুফি আর সর্বহারা ডাকাত আক্রেতাদের তৎপরতা তাই পশ্চিম আনাতোলিয়াতে বাড়তি থাকল। আমরা এই 10 শতাব্দীর শেষ দিকের কথা বলেছি। নক্ষত্রের ভেঙে পড়া অবশেষে যেমন গ্রহের জন্মায়, তেমনি সাম্রাজ্য ভেঙে পড়া টুকরোগুলো থেকে জন্ম নেয় নতুন একাধিক রাজ্য। আর এক একটা সাম্রাজ্য ভাঙা গড়া মানে কিছু মানুষের সব হারানো, কিছু মানুষের সব আবার তা খুলে দেয় সৌভাগ্যের নতুন দিগন্ত। বাইজেন্টাইন সাম্রাজ্য আর সেলজুক সালতানাত এককালে দুই সুপার পাওয়ার যখন ধীরে ধীরে ভেঙে পড়ছিল, তখন আনাতোলিয়ার বুকে গজে ওঠা তুর্কি আমিরাতগুলো ক্রমে হয়ে উঠছিল শক্তিশালী। এখানকার অনেক মানুষের ভাগ্য নেমে এসেছিল দুর্ভোগ। বাইজেন্টাইন ভূমিতে চাকরি আর জমি হারিয়েছিল এককালের শক্তিশালী আক্রেতাইরা, আর সেলজুক সেনাবাহিনী কাঁপিয়ে বেড়ানো অনেক যোদ্ধাই হয়ে পড়ছিল বেকার। ওদিকে নতুন সম্ভাবনা জেগে উঠছিল আনাতোলিয়া খ্রিস্টান সামন্ত জমিদার অভিজাতদের মধ্যে, কারণ বাইজেন্টাইন সম্রাটের জমিতে তখন সরাসরি তাদের অধিকার প্রতিষ্ঠা হয়েছিল। একজন স্রাফ বংশানুক্রমে ছিল জমিদারের প্রজা, তার নিজের কোনো জমি ছিল না। সে জমিদারদের জমি চাষ করত। চাইলেও সে এক জমিদারের এলাকা থেকে অন্য জমিদারের এলাকা যেতে পারত না, কারণ এটা নিষিদ্ধ ছিল। বাইজেন্টাইন কৃষকদের নিজেদের উৎপাদিত ফসলের বিরাট একটা অংশ জমা দিতে হতো জমিদারদের কাছে। নিজেদের ভাগ্যে যা পড়ে থাকতো তা দিয়ে জীবন ধারণ করা ছিল খুবই কঠিন। যেহেতু সম্রাট পশ্চিম নিয়ে ব্যস্ত ছিলেন, তাই পূর্বে তার নজর ছিল কম। নির্যাতিত জনগণ অত্যাচারী শাসকের বিপদে পাশে দাঁড়াতে চায় না, আর এই সুযোগটা ব্যবহার করে পশ্চিম আনাতোলিয়া আমিরাতগুলো। তারা একের পর এক হামলা চালিয়ে বাইজেন্টাইন জমিদারদের এলাকা দখল করতে শুরু করে। অনেক ক্ষেত্রে তাকে সহায়তা দিতে থাকে গ্রামগঞ্জের সাধারণ মানুষ। আক্রেতায় বাহিনী ভেঙে দেওয়ার ফলে বেশিরভাগ ক্ষেত্রে তুর্কি আমিরাতগুলো বাহিনী বিপক্ষে বাইজেন্টাইন অভিজাত জমিদারগুলো ছিল অসহায়। তাদের প্রতিরক্ষা নির্ভর করত নিজেদের বারাটে সৈন্যদের দক্ষতার উপরে। প্রকন্তর তুর্কিদের বাহিনীতে থাকত স্তেপের দুর্ধর্ষ যোদ্ধা তুর্কমন গাজীরা। গাজীদের কাছে এই লড়াইগুলো নিছক পার্থিব লড়াই ছিল না, একই সাথে ছিল নতুন ভূখণ্ড জয় করে দারুল ইসলামের অধীনে নিয়ে আসা লড়াইও। তাই গাজীরা আক্রমণ করত জীবন বাজি রেখে। বিপরীতে একটু বিপদ দেখলে পা টান দিত বারাটে যোদ্ধার দল। গাজীদের পাশাপাশি আনাতোলিয়া সুফিদের জন্য এক রাজনৈতিক পরিস্থিতি এনে দিয়েছিল নতুন সম্ভাবনা। যে এলাকা গাজীরা জয় করত, সেখানে সুফিরা গিয়ে নতুন আস্তানা গাড়তেন, সাথে প্রচার করতেন ইসলামের বাণী। আর্তুরুল বের আমলে বাইজেন্টাইন সীমান্ত তুর্কিদের তৎপরতা যথেষ্ট বৃদ্ধি পেয়েছিল, কিন্তু তা আনাতোলিয়া বাইজেন্টাইন সাম্রাজ্য ভিতর নাড়িয়ে দেওয়ার মতো শক্তিশালী ছিল না। 1281 সালে আর্তুরুল বের মৃত্যু হলে উসমান ক্ষমতায় বসলেন। বাইজেন্টাইন সীমান্ত এক নতুন পরিস্থিতি যেন খুঁজে বেড়াচ্ছিল উসমানের মতো কোনো তরুণ আর শক্তিশালী নেতাকে। প্রিয় উস্তাদ শায়খ এদেব আলীর কাছে উসমান শিখেছিলেন, রাজ্যকে শক্তিশালী করতে হলে রাজ্যের মানুষের উন্নতি ঘটাতে হবে। তার রাজ্যটি ছিল পুরো আনাতোলিয়ার সবচেয়ে ছোট রাজ্য, কিন্তু তিনি ছিলেন সম্ভবত তার সময়ে আনাতোলিয়ার সেরা নেতা। উসমান নিজে ছিলেন একজন অত্যন্ত দক্ষ তীরন্দাজ আর ঘোড়সওয়ার। যোদ্ধা হিসেবে সুনামের পাশাপাশি একজন ন্যায় বিচারক হিসেবেও তাকে তার অধীনস্থ লোকেরা অত্যন্ত শ্রদ্ধা করত। উসমানের সবচেয়ে বড় গুণ ছিল তিনি কাউকে নিরাশ করতেন না। তার আশেপাশে থাকা সব মানুষকে তিনি একটা সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখিয়েছিলেন। সেখানে থাকবে ইনসাফ আর উন্নত জীবনের আনন্দ।
ওসমান যে সময়ে জন্মেছিলেন সেই সময়টা মানুষকে যতটা না যোগ্যতা দিয়ে বিচার করা হতো তার চেয়ে বেশি দেখা হতো তার বংশ পরিচয়। তিনি নিজের ছোট রাজ্যকে এই বংশ পরিচয় দিয়ে মানুষকে বিচার করার প্রথা তুলে দিলেন। তার বিলিকের সবাই কাজ পেত নিজের যোগ্যতা অনুযায়ী। তিনি বিশেষভাবে গরিব ও নৌ মুসলিমদের অত্যন্ত ভালোবাসতেন। মাওলানা জালালউদ্দিন রুমির আদর্শে প্রভাবিত ওসমান গাজী তাবু ছিল সবার জন্য উন্মুক্ত। প্রতিদিন দুপুরে তিনি বেশ বড় রকমের ভোজের আয়োজন করতেন। সেখানে সবাই তার সাথে শরিক হতো। কেউ না খেতে পেয়ে ফেরত যেত না। তার অনুসারীরাও খুব ভালোবাসত তাকে। নিজেদের তারা পরিচয় দিত ওসমানের লোক বলে। নিজের 7 ছেলের কয়েকজনের নাম তিনি রেখেছিলেন সমাজের বিভিন্ন পেশা মানুষের নামে। ওসমানের অধীনে ধীরে ধীরে আর্তুরুল বে প্রতিষ্ঠা করা ছোট্ট আমিরাতটি শক্তিশালী হয়ে উঠতে থাকে। সামরিক ক্ষমতা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে বাইজেন্টাইন সীমান্তে খ্রিস্টান জমিদারদের বিরুদ্ধে তার অভিযানের পরিমাণও। ওদিকে 1302 সালে এক ভূমিকম্পে সারকাজা নদী তার দিক পরিবর্তন করে। বিথিনিয়ার বাইজেন্টাইন দুর্গগুলো প্রতিরক্ষা ব্যবস্থা ছিল পুরোপুরি এই নদীকে কেন্দ্র করে তোলা। নদীর দিক পরিবর্তনে এই দুর্গগুলো অচল পয়সায় পরিণত হয়। ওসমান সুযোগ হাতছাড়া করার মতো লোক ছিল না। একের পর এক জমিদারকে পরাজিত করে তাদের দখলে থাকা ভূখণ্ডগুলো ইসলামী শাসনের আওতায় নিয়ে আসতে থাকেন তিনি। ওসমান কোনো এলাকা জয় করার সাথে সাথে তিনি সেখানকার প্রজাদের বকেয়া কর মওকুফ করে দিতেন। তাই আনাতোলিয়া গ্রামগুলো খ্রিস্টান জনগণের পক্ষ থেকে তাকে কোনো বাধাই দেওয়া হচ্ছিল না। এক পর্যায়ে তিনি ইনিশেহের নামের একটি শহর বাইজেন্টাইন কাছ থেকে চিনে নিয়ে তাকে নিজেদের রাজধানী ঘোষণা করেন। সেই সাথে নিজেকে ঘোষণা করেন সুলতান। 1299 সালে বাইজেন্টাইনদের বিরুদ্ধে তার সাফল্য আনন্দিত হয়ে তাকে একটি ঘোড়ার লেজ চিহ্নিত পতাকা, কাফতান ও ডাক পাঠিয়ে তাকে অভিনন্দন জানান সেলজুক সুলতান। একটি ছোট আমিরাত থেকে একটি নতুন সালতানাতের জন্ম হলো। এর নাম উসমানী সালতানাত। তুমি যদি তীরের উপর নিজের নিয়ন্ত্রণ আনতে চাও, তোমাকে আগে নিজের নফসের উপর নিয়ন্ত্রণ আনতে হবে। ধনুক ধরার সময় নিজের হৃৎপিণ্ডের স্পন্দনকে অনুভব করবে। যদি বুকের ভিতর ধকধক আওয়াজ শোনো, বুঝবে আল্লাহর সাহায্যের জন্য তুমি এখনো তৈরি নও। নিজেকে প্রশান্ত করো। প্রশ্বাসে আরো গভীরে চলে যাও। তারপর আবার নিজের স্পন্দনকে অনুভব করতে চেষ্টা করো। দেখবে তুমি আর ধকধক আওয়াজ শুনছো না। তোমার রবের নাম তোমার হৃৎপিণ্ড জিকির করছে। প্রশ্বাসের সাথে যখন তোমার পুরো শরীরের প্রতিটা পেশি সজাগ হবে, ধনুকে চিলা এবার টানটান করো। দু চোখে নিশানা স্থির করো। তারপর চোখ বুজে আবার অনুভব করো তোমার সত্তার জিকির। এবার চোখ খুলে দেখো তোমার নিশানা নিজে তোমার সামনে হাজির হয়ে গেছে। তোমার রবের নাম উচ্চারণ করো। নিঃশ্বাস ছেড়ে দাও। সাথে ছেড়ে দাও তীর। তীর নিশানায় পৌঁছে দেওয়া তোমার রবের কাজ। তুমি যখন সঠিকভাবে তোমার রবের নামে তীর নিক্ষেপ করতে পারবে, তখন তুমি না, তোমার রবই তীর নিক্ষেপ করবে। আর আল্লাহ তীর কখনোই লক্ষ্যভ্রষ্ট করে না। সাখারজা নদীর তীরে বেফিউল মালভূমির উপরে ক্রমে ডাল হয়ে যাওয়া চড়াইয়ে গণযুগে লুকিয়ে থাকা 500 গাজীর নেতৃত্বে থাকা তুরগুরবে তার শায়েকের কথা ভাবছেন। বাইজেন্টাইন সম্রাটে পাঠানো 2000 যোদ্ধা বেফিউল মালভূমিতে ঘাঁটি গেড়েছে। তাদের লক্ষ্য নিকোমিডিয়ার ইসমিজ আশেপাশ থেকে উসমান গাজী যোদ্ধাদের তাড়িয়ে দেওয়া। এর আগে স্বয়ং কাইজার মাইকেল এসেছিলেন আনাতোলিয়ার অভিযানে। প্রায় 10,000 যোদ্ধা নিয়ে এসে বহুদূর পর্যন্ত তিনি তাড়া করেছে উসমান গাজীকে। উসমান গাজী ভালো করে জানতেন, এত বড় সুশিক্ষিত পেশাদার বাহিনীকে মোকাবেলার মতো বাহিনী তিনি এখনো গড়ে তুলতে পারেননি। তাই তিনি গাজীদের নিয়ে আনাতোলিয়া গভীর পাহাড়ি এলাকায় চলে যান। তাকে প্রায় মাসখানেক ধরে খুঁজেও না পেয়ে শেষমেশ আনাতোলিয়া ছেড়ে কনস্টান্টিনোপলের রাস্তা ধরেন কাইজার। কাইজার যাওয়া মাত্র জমিদারের উপর নিজেদের স্বভাবসুলভ আক্রমণ শুরু করে গাজীরা। নিরুপায় কাইজার এবার সেনাপতি মুজুলানের নেতৃত্বে 2000 যোদ্ধার একটা দল পাঠিয়েছেন। এদের কাজ উসমান গাজীকে আচমকা আক্রমণ করে বন্দী করা। কিন্তু উসমান গাজীর লোকজন চড়ে ছিল সর্বত্র। বাহিনী ফসফরাস পেরোনোর পরপরই খবর পেয়ে যান তিনি। 27 জুলাই 1302 সাল গভীর রাত। মুজুলানের বাহিনী গভীর ঘুমে আচ্ছন্ন। তুরগুর যে দিকটা লুকিয়ে আছেন তার বিপরীত দিক থেকে বেড়ালের মতো নিঃশব্দে বাইজেন্টাইন ক্যাম্পের উপর নেমে এসেছে 500 গাজীর আরেকটি দল। এই দলের কাজ আচমকা হামলা করে ঘুমন্ত বাইজেন্টাইনদের মধ্যে বই দৌড়ে দেওয়া।
তাদের তুর্গুতের বাহিনীর দিকে পালাতে বাধ্য করা। তাদের আলোর সংকেত পেয়ে তুর্গুর তীর নিক্ষেপ করতে শুরু করলো। এদিকে পালাবার জন্য যারাই আসবে তারাই হবে তার শিকার। এদিক থেকে রাতের আধারে তীর বৃষ্টি শুরু হলে নদীর তীরের বিপরীত দিকে ছুটবে ভীত বাইজেন্টাইন বাহিনী। সেখানে তাদের জন্য প্রায় 4000 যোদ্ধা নিয়ে অপেক্ষা করেছেন স্বয়ং উসমান গাজী। কিছুক্ষণের মধ্যে ক্যাম্পে হইচই শুরু হলো, হামলা শুরু হয়ে গেছে। গ্রিকদের মতো পোশাক পরা ছায়া মূর্তিগুলো ছুটতে শুরু করেছে ক্যাম্পের দিকে। নিজের ধনুকটা তুলে নিলেন তুর্গুত বে, তারপর একটা শীষ দিয়ে উঠলেন। তার বাকি যোদ্ধারাও তৈরি হলো ধনুক বাগিয়ে। তাদের হাতে যে ধনুকটা আছে এটা উকুসদের ঐতিহ্যবাহী ধনুক। পৃথিবীতে আর কোনো ধনুকের এর মতো বিশাল পাল্লা নেই। 600 মিটার দূর পর্যন্ত এটা দিয়ে এমনিতে তীর ছোড়া যায়। দক্ষ তীরন্দাজরা এমনকি 800 মিটার দূরেও তীর ছুটতে পারে। নিশানা ভেদ করতে এই ধনুকের কোনো জুড়ি নেই। 300 মিটার দূরে থাকা ব্রোঞ্জের বর্মফুরে বিঁধে যায় এই তীর। ধনুকে তীর পরিয়ে অপেক্ষা করেছিলেন তুর্গুর। চাঁদের আলোয় বোঝা যাচ্ছে ছায়া মূর্তিগুলো বেশ কাছে এসেছে। উপর থেকে আলোর সংকেত জ্বলে উঠল। লম্বা একটা দম নিয়ে নিশানা স্থির করলেন তিনি। তার সারা শরীর টানটান হয়ে উঠল। তুর্গুর উচ্চারণ করলেন, ইয়া হও। বাইজেন্টাইন সৈন্যরা দিশারা হয়ে দিক বিদিক ছুটতে শুরু করেছে। গাজীদের প্রথম আঘাতটা এসেছে উত্তর দিক থেকে। তারা তখন গভীর ঘুমে। ঘুমন্ত শত্রুকে আঘাত আনা কাপুরুষতা, তাই ঘুম থেকে জাগিয়ে দেওয়ার জন্য আক্রমণের ঠিক আগে একবার বিকট শব্দে তারা হুঙ্কার দিয়ে উঠছিল, হাই দি আল্লাহ। কিছু বুঝে ওঠার আগে বাইজেন্টাইনরা দেখলো তাদের গেম শত্রুর দখলে চলে গেছে। প্রাণ নিয়ে তারা পালালো দক্ষিণে। সেখানে শিকারে আশায় অপেক্ষা করেছিলেন তুর্গুত বে। ধনুকে পাল্লার ভেতরে শত্রুরা আসতে তীর বৃষ্টি শুরু করলেন তিনি। উভয় সংকটে ভরা বাইজেন্টাইন সেনারা এবার ছুটল পশ্চিমে। আর সেদিকে লুকিয়ে আছে উসমান গাজীর মূল বাহিনী। প্রাথমিক ধাক্কাটা কাটিয়ে উঠে বাহিনী নিয়ে পশ্চিমে আগাচ্ছিলেন মুজুলান। তাদের পুরোপুরি হতভম্ব করে দিয়ে হঠাৎ উসমান গাজী হাঁক দিয়ে উঠলেন, ইয়া আল্লাহ, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। শুরু হলো মুসলিম বাহিনীর আক্রমণ। মুজুলান দেখলেন তুর্কিরা সংখ্যায় তার বাহিনীর দ্বিগুণ। সেই সাথে 3 দিক থেকেও তিনি ঘেরাও হয়ে গেছেন। বাঁচতে হলে কোনোভাবে এই ঘেরাও থেকে বেরিয়ে নদী পার হতে হবে। দ্রুত ক্লাসিক্যাল বাইজেন্টাইন ডিফেন্সিভ ফরমেশনে চলে গেল তার যোদ্ধারা। কিন্তু গাজীদের চূড়া তীরগুলো একের পর এক তাদের বর্ম ভেদ করে ভেতরে ঢুকে যাচ্ছিল। ডালের দেওয়াল তৈরি করা হলো তীর ঠেকাতে। আর এই সুযোগে পুরোদমে ক্যাভালরি চার্জ আনালেন উসমান। এরই মধ্যে মুজুলান দেখলেন সাথে আনা 1012 এলান সৈন্যরা বিপদ দেখে যুদ্ধক্ষেত্র থেকে সটকে পড়েছে। তীর আর বর্ষার মিলিত আক্রমণে দলে দলে মরতে থাকলো বাইজেন্টাইন সেনারা। কয়েক দফা ক্যাভালরি চার্জে তাদের কাতারগুলো চুরমার হয়ে গেল। উপায়ন্ত না পেয়ে মুজুলান সোজা নদীর দিকে ছুটলেন। এবার তাদের সাহায্যে এগিয়ে এলো এলান 12 যোদ্ধারা। তাদের তীর বর্ষণে কাবারে শেষমেশ প্রাণ নিয়ে পালাতে পারল বাইজেন্টাইন বাহিনী। এই যুদ্ধ ব্যাটল অফ বেবিউস নামে পরিচিত। যুদ্ধটা ছোট ছিল কিন্তু এর প্রভাব ছিল সুদূর প্রসারী। এশিয়া থেকে বাইজেন্টাইনদের চিরতরে পাদাতারি গোটানো এরই মাধ্যমে শুরু হয়। এই লড়াইয়ে জেতার পর উসমান গাজীর নাম ছড়িয়ে পড়ে চারদিকে। দলে দলে গাজীরা বীরতে থাকে তার কাছে। উসমানের পতাকা হয়ে উঠল আনাতোলিয়া গাজীদের বীরত্বের প্রতীক। বেবিউসে হারা 2 বছর পর বেশ বড় একটা বাহিনী নিয়ে আনাতোলিয়া ফিরে আসেন কাইজার। এবারও তাকে সরাসরি মোকাবেলা না করে পাহাড়ি এলাকায় সরে যান উসমান। তার গেরিলা ট্যাকটিক্সের কারণে অনেক বেশি সৈন্য আর রসদ নিয়ে মারাত্মক ক্ষয়ক্ষতি মুখোমুখি হতে থাকে বাইজেন্টাইনরা। ডিম্বুস প্রান্তরে আরেক দফা যুদ্ধ ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয় উভয় বাহিনী। কিন্তু এবারও বাইজেন্টাইনরা জিততে ব্যর্থ হলো। এর কয়েক বছর পর অটোমানদের ঠেকাতে বাইজেন্টাইনরা ডেকে আনলো মঙ্গলদের। কিন্তু উসমান গাজী আবারও গেরিলা ট্যাকটিক্স অবলম্বন করে সরে গেলেন পাহাড়ি এলাকায়। মঙ্গলরা লুটপাট করে চলে গেল। কাইজার বুঝতে পারছিলেন আনাতোলিয়াতে একটা কিন্তু দীর্ঘমেয়াদী সমস্যার সৃষ্টি হয়েছে, যা আগামী দিনে তার সাম্রাজ্যের জন্য বড় ধরনের বিপদের জন্ম দিতে যাচ্ছে। শীঘ্রই বাইজেন্টাইন বিথিনিয়ার বাণিজ্যিক পথগুলো তুর্কিদের হাতে চলে যাবে। ব্যাটল অফ বেবিউস ছিল নিতান্ত ছোট একটা যুদ্ধ, কিন্তু এই মুহূর্তে যা প্রজাপতির ডানার সামান্য কম্পন, তা থেকে ভবিষ্যতে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়। ইনশাল্লাহ বাকি আলোচনা করব পরের পূর্বে।
ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।